সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে। আমরা আমাদের আজকের ক্লাসে যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটি হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ভয়ের কারণ, সমাস। হ্যাঁ, আজকে বাংলা ব্যাকরণের ক্লাস। দীর্ঘদিন পরে 10 মিনিট স্কুলে আজকে আমরা বাংলা ব্যাকরণের ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা দেখানোর চেষ্টা করব সমাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়গুলো। পুরো সময় জুড়ে তোমাদের সাথে আমি থাকবো নাহিয়ান বিন খালেদ। আমরা যেটা দেখার চেষ্টা করব সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন ভর্তি পরীক্ষায় বাংলা বিষয়টি যদি উপস্থিত থাকে সেখানে সমাসের কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের সমাসের যাবতীয় কনসেপ্ট খুব ভালোভাবে পরিষ্কার থাকা প্রয়োজন। এই কারণে সমাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমাদের আজকের লাইভ ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। চলো শুরুতেই আমরা দেখে নেই যে সমাস বলতে কি কি বোঝানো হয়। তবে তার আগে যেটি দেখাতে চাই সেটি হচ্ছে যে আমরা পুরো ক্লাস জুড়ে যেটি দেখাবো সেটি হচ্ছে সমাসের ধারণা, সমাসের প্রকারভেদ, তারপরে অলোক সমাস নামে একটা বিষয় রয়েছে, সেই অলোক সমাসের ধারণা সম্পর্কে তোমাদেরকে জানাবো, এবং এর পাশাপাশি প্রাদি সমাস এটি নামে একটি সমাস রয়েছে, সেটি সম্পর্কেও তোমাদেরকে আমাদের আজকের এই লাইভ ক্লাসে আমরা জানাবো। শুরুতে তাহলে সমাসের ধারণা বিষয়ে আমরা একটা আলোচনা শুরু করে দিই। খেয়াল করে দেখো, তোমরা তিনটা ইটের কথা চিন্তা করতে পারো। আমরা যদি এই তিনটা ছোট ছোট বাক্সের মতো বস্তুকে তিনটা ইট হিসেবে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইটগুলো একদম বিক্ষিপ্ত অবস্থায় আছে, একটা আরেকটা থেকে সম্পূর্ণ আলাদা। এবং এই কারণে শুধু একটা ইট দিয়ে তুমি হয়তো কোনো একটা কিছু কল্পনা করতে পারো না। একটা ইট দিয়ে আসলে কতটুকুই বা কাজ করা যায়, খুব বেশি কাজ করা তোমার পক্ষে সম্ভব না। কিন্তু যদি আমরা এই তিনটা ইটকে সংযুক্ত করার চেষ্টা করি, আমরা যদি দেখি যে এই তিনটা ইট সংযুক্ত হয়ে এরকম আকার ধারণ করেছে, তাহলে সেটা হয়তো একটা ছোট পিলারের মতো ব্যবহার করা যেতে পারে বা অন্য কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। ইটটা এভাবে ইট তিনটি একত্রিত হয়ে একটা ইটের মতো আচরণ করছে, একত্রিত হয়ে গিয়েছে। আমরা সমাসকে ঠিক একইভাবে চিন্তা করতে পারি। আমরা বলতে পারি যে সমাস মানে হচ্ছে অনেকগুলো শব্দকে আমরা একত্রীভূত করি এবং সেইটার মাধ্যমে একটা সংক্ষিপ্ত পদের সৃষ্টি হয়, একটা মিলিত পদের সৃষ্টি হয়, যেটা এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একাধিক পদের একপদীকরণ হয়। একপদীকরণ কথাটা মানে কি, কোনো একাধিক পদকে তুমি যদি একটি মাত্র পদে পরিণত করো তাহলে আমরা সেটিকে বলতে পারি একপদীকরণ। হ্যাঁ, সুতরাং একাধিক পদের একপদীকরণের এই প্রক্রিয়াটিকে আমরা বলছি সমাস। তোমরা হয়তো অনেকে এর মধ্যে জানো যে সমাসের প্রাথমিক ধারণাটুকু কি। যারা জানো তাদের জন্য একটু প্রশ্ন করে দেই। আমরা এখানে বলছি যে দেশের সেবা এটি একটা সমাসের অংশ। তাহলে সমান চিহ্নের এই ডান পাশে কি বসবে একবারে আমাদেরকে উত্তর দিয়ে ফেলো। নিজে নিজে উত্তরটি চিন্তা করো, ভিডিওটি পজ করে রাখতে পারো কিছুক্ষণ। এর পাশাপাশি আমরা আরেকটা সমাস এখানে রেখেছি, সেটি হচ্ছে বিলাত হতে ফেরত। এই দুটোর উত্তর কি হবে ভিডিওটি পজ করে তারপর চিন্তা করে উত্তরটি দাও এবং তারপরে আমাদের সঙ্গে উত্তর মিলিয়ে নাও। আমি উত্তরটা এখন লেখার চেষ্টা করি। দেশের সেবা আমরা খুব পরিচিত একটা শব্দ দিয়ে সমাসে পরিণত করতে পারি। হ্যাঁ, দেশ সেবা হচ্ছে এই সমাসটি। আবার একইভাবে বিলাত ফেরত, বিলাত হতে ফেরত এটিকে বলা হচ্ছে বিলাত ফেরত, এবং দেশের সেবা বলা হচ্ছে দেশ সেবা। এভাবে একাধিক পদের একপদীকরণের মাধ্যমে যে প্রক্রিয়াটা আমরা পাই সেটাকে আমরা বলছি সমাস। সুতরাং সমাসের যে ধারণা, আমরা সেই ধারণাটা পরিষ্কার হয়ে গেলাম। আমরা তাহলে একদম বইয়ের যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা সম্পর্কে একটু জেনে নিই। আমরা জানার চেষ্টা করি সমাসের মূল সংজ্ঞাটা আসলে কিভাবে আমরা দেখে থাকি। খেয়াল করে দেখো, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। অর্থাৎ যে কোনো শব্দকে তুমি একত্রীভূত করতে পারবে না, অর্থ সম্বন্ধ যাদের মধ্যে আছে তাদের মধ্যেই এই মিলটি করা সম্ভব। সুতরাং এই প্রক্রিয়াটিকে আমরা বলছি সমাস। সমাসের কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যে অংশগুলোর নাম না জানলে তোমার জন্য ভর্তি পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন মোকাবেলা করা একটু কঠিন হয়ে যেতে পারে।
কাজেই মনে রাখার চেষ্টা করো যে সমাস শেষে আমরা সমান চিহ্নের ডান পাশে যে শব্দটি পাই তাকে আমরা বলি সমস্ত পদ। এই সমস্ত পদটি আমরা সমাসবদ্ধ পদ হিসেবেও বলে থাকি এবং এর পাশাপাশি এর আরেকটা নাম হচ্ছে সমাস নিষ্পন্ন পদ। সুতরাং তিনটা নামই মনে রাখবে, সমস্ত পদ, সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ। যে কোনো পদ এভাবে তুমি এটাকে ডাকতে পারো, যে কোনো পদের নাম এভাবে ডাকতে পারো এই তিনটি পদের মধ্যে। আর সমাস যুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ। আমরা ঠিক যেরকম দেশের সেবা, দেশ সেবা নামে যে শব্দটা পেয়েছি, এখানে দেশ হচ্ছে একটা পূর্বপদ এবং সেবা হচ্ছে পরপদ। আমরা তাহলে এখান থেকে বুঝতে পারি দেশ হচ্ছে পূর্বপদ এবং সেবা হচ্ছে পরপদ। এখানে আমরা বুঝতে পারছি যে পূর্বে যে পদটা আছে সেটাকে আমরা বলছি পূর্বপদ এবং পরে যে পদটা আছে সেটাকে বলা হয় পরপদ। সুতরাং ধারণাটা খুবই সহজ। আমরা পূর্বপদ এবং পরপদ যদি পরীক্ষায় আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয় যে এই সমাসের পূর্বপদ কোনটি, তাহলে আমরা যেন ভুল না করি সেই ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করব। আমরা একে একে এখন দেখে নেই যে সমাসের প্রকারভেদগুলো কি কি। সমাসের প্রকারভেদ যদি আমরা জানতে চাই তাহলে আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে একটা ট্রি এর মতো একটা ধারণা। অর্থাৎ আমরা ঠিক যেভাবে প্রকারভেদকে সবসময় দেখানোর চেষ্টা করি সেই প্রকারভেদ সম্পর্কে একটা গাছের মতো, আমরা এটাকে প্রকারভেদের ট্রি বলি না অনেক সময়, সেরকম একটা ট্রি আমরা এখানে প্রস্তুত করেছি, তোমরা দেখে নিতে পারো। তোমরা হয়তো এর মধ্যে অনেকেই জানো যে সমাসের প্রকারভেদ আসলে কয়টি। সমাসের প্রকারভেদ এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 6টি সমাসের প্রকারভেদ আমাদের সামনে রয়েছে এবং এর মধ্যে এগুলোর নামগুলো আমরা চট করে জেনে নিই। আমরা দেখতে পাচ্ছি যে দ্বিগু সমাস নামে একটা সমাস রয়েছে, দ্বন্দ্ব সমাস রয়েছে, কর্মধারয় সমাস রয়েছে, তৎপুরুষ সমাস রয়েছে, বহুব্রীহি সমাস রয়েছে এবং অব্যয়ীভাব সমাস রয়েছে। এই 6 প্রকারের সমাস নিয়ে আজকে আমাদের ক্লাসটিতে আমরা বিস্তারিত আলোচনা করব, একদম খুঁটিনাটি বিষয় আলোচনা করব এবং একই সঙ্গে আমরা দেখব একের পর এক উদাহরণ দিয়ে এবং তোমাদেরকে কিছু কুইজ আমরা দেব, সেই কুইজগুলোর সমাধান তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তার মাধ্যমে আমরা আমাদের প্রস্তুতি অনেকখানি যাচাই করতে পারবো। আমরা এখন দেখি যে প্রথমে আমরা যে সমাসটির কথা চিন্তা করছি সেই সমাসটি কিভাবে আমরা দাঁড় করাতে পারি। আমরা শুরুতে যেটি দেখাতে চাই সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটি বলতে আসলে কি বোঝায় আমরা সেই জিনিসটি তোমাদেরকে দেখাই। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব শব্দটা তোমরা আগে শুনেছো না? দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে এক প্রকার মারামারি টাইপের, তাই না? আমরা যখন মারামারি ঠিক পূর্ব অবস্থাকে আমরা অনেক সময় দ্বন্দ্ব বলি। যেমন আমাদের এখানে শামস আছে, আমাদের পুরো ভিডিওটা কোঅর্ডিনেট করছে সে, এবং শামসের সঙ্গে যদি এই মুহূর্তে আমার একটু ঝগড়া টাইপ একটা কিছু হয় যে শামস ঠিকমতো ভিডিওটা করছে না অথবা আমার চেহারা সরিয়ে দিচ্ছে, ধরো আমি এখন চলে গেলাম ভিডিও থেকে, হ্যাঁ ঠিক সেরকম এটা শামস যদি ইচ্ছা করে করে তখন আমি শামসের উপর এক ধরনের রাগ করবো, তাই না? সুতরাং এই ধরনের পরিস্থিতিকে আমরা সাধারণত দ্বন্দ্ব হিসেবে চিন্তা করি। দ্বন্দ্ব এর পাশাপাশি দ্বন্দ্ব সমাসে মিলন, এই দুটোকেই চিন্তা করা হয় দ্বন্দ্ব সমাসের মধ্যে। অর্থাৎ এক হওয়ার মতো একটা অবস্থাও যদি থাকে আবার বিরোধার্থক অবস্থাও যদি থাকে, দুইটাই দ্বন্দ্ব সমাসে বিবেচ্য। কিন্তু এই সমাসটা অনেক সহজ। কেন অনেক সহজ? সহজ এই কারণে, কারণ হচ্ছে এবং ও আর এই তিনটা অব্যয় সূচক শব্দ, অব্যয় সূচক শব্দ, এটা মনে রাখার চেষ্টা করবে। এই অব্যয় সূচক শব্দ দুইটা শব্দকে একত্রীভূত করে একটা পদে পরিণত করে এবং সেটাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে প্রত্যেকটা সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে। তোমাকে পরীক্ষার সময় কিন্তু এটা প্রশ্ন করা হতে পারে যে কোন ধরনের সমাসে সব ধরনের বা সবগুলো পদের অর্থের প্রাধান্য পরিলক্ষিত হয়। উত্তরটা কি হবে? ভিডিও পজ করে একবার নিজে মনে করতে পারো, মাত্রই পড়িয়েছি, সুতরাং সবাই নিশ্চয়ই জানো এটাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমরা
যেমন এইটিকে যদি চিন্তা করি, যেমন এখানে আমাদের একটা সমাস রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মা বাবা, এরকম একটা সমাসবদ্ধ পদ আমাদের সামনে রয়েছে বা সমস্ত পদ রয়েছে। এইখানে আমরা যদি সেটাকে ভাঙি বা সমাস বাক্য তৈরি করি, বা আরেক ধরনের বাক্য এটাকে বলা হয়, সেটাকে কি বলা হয়? ব্যাস বাক্য। সুতরাং এই ব্যাস বাক্য আমরা যদি তৈরি করি, দেখি যে এই জায়গায় একটা ও আছে, দেখতে পাচ্ছ? মা এবং বাবাকে এই দুইটা, এই একটা শব্দ অব্যয়সূচক শব্দ ও দিয়ে সংযুক্ত করা হয়েছে, এবং একইভাবে দা ও কুমড়া হয় দা কুমড়া। বলা হয় না যে তার আমার সঙ্গে দা কুমড়া সম্পর্ক? ঠিক এরকম বিরোধার্থক অবস্থায় আমরা যেমন দ্বন্দ্ব সমাস তৈরি করতে পারি, আবার এই যে মিলনার্থক অবস্থায় আমরা তৈরি করতে পারি, যেমন মা বাবা। এইভাবে হাত পা, উপর নিচ, কাপড় চোপড়, এরকম বিভিন্ন ভাবে আমরা দ্বন্দ্ব সমাস তৈরি করে থাকি। সুতরাং দ্বন্দ্ব সমাসের ধারণাটা যখন এত সহজ, সুতরাং এইটার বিষয়ে কোনো প্রশ্ন আসলে আমরা নিশ্চয়ই ভুল করব না। আমরা এখন আরেক ধরনের সমাস নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এসো আমরা বোঝার চেষ্টা করি যে কর্মধারয় সমাস বলতে কি বোঝানো হয়। এর মধ্যে আমাদেরকে কেউ কি কর্মধারয় সমাসের ধারণাটা বলতে পারো? চট করে নিজের মাথার মধ্যে মনে করার চেষ্টা করো যে কর্মধারয় সমাস বলতে তুমি নবম দশম শ্রেণীতে থাকা অবস্থায় কি পড়েছিলে। আর যাদের মনে নেই তাদের সহায়তা করার জন্য আমি আছি। সুতরাং আপাতত ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু পরীক্ষায় একদম পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমরা কেউ লিখে দিয়ে আসতে পারবো না। সুতরাং আজকে ধারণাটা একদম পরিষ্কার করে নিয়ে যাবে। আমরা দেখি যে আমাদের সামনে দুই ধরনের সমাস আমরা উদাহরণ হিসেবে রেখেছি। যেমন নীল যে পদ্ম, দেখতে পাচ্ছ? নীল যে পদ্ম, এটাকে আমরা যদি উত্তর করি, এটাকে যদি আমরা সমাসবদ্ধ বা সমস্ত পদ করি, তাহলে আমরা পাবো নীল পদ্ম। আমাদের সামনে আরেকটা ব্যাস বাক্য রয়েছে, মহৎ যে জ্ঞান, এটাকে বলা হচ্ছে মহাজ্ঞান। একটু খেয়াল করে দেখবে, আমরা যদি নীল শব্দটার কথা চিন্তা করি, এটা কোন ধরনের পদ? তুমি যদি জানো যে নীল কোন ধরনের পদ, তাহলে তোমাকে অভিনন্দন। একই সঙ্গে তাহলে বলে ফেলো যে মহৎ এইটা কোন ধরনের পদ। আমরা পদের প্রকারভেদ পড়েছি না পদের অধ্যায়ে? আমরা দেখেছি যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এই 5 ধরনের পদ আমাদের সামনে রয়েছে। তাহলে এই নীল আর মহৎ আমরা বলতে পারি এটা হচ্ছে বিশেষণ, কারণ এরা কোন একটা বিশেষ্যকে কোয়ালিফাই করতে পারে বা তার গুণ বর্ণনা করতে পারে, তাই না? সুতরাং যদি এরকম হয় বিশেষণ কিংবা বিশেষণ ভাবাপন্ন শব্দ, বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন শব্দের সাথে আমরা যদি বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের মিলন ঘটাই বা এরকম সংযুক্ত করি সমাসের মাধ্যমে, তাহলে আমরা বলি সেটা হচ্ছে কর্মধারয় সমাস। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিশেষণ পদ বা বিশেষণ ভাবাপন্ন পদ। বিশেষণ ভাবাপন্ন পদ মানে হচ্ছে যেটা বিশেষণ পদ সরাসরি না, কিন্তু সেটাকে আমরা বিশেষণ ভাবাপন্ন পদ বলতে পারি, মানে বিশেষণের মতোই কাজ করে, কোন একটা কোয়ালিটি বর্ণনা করছে কোন একটা বিশেষ্য পদে, তাহলে সেটাকে আমরা বিশেষণ ভাবাপন্ন পদ বলতে পারি। বিশেষ্য পদের ক্ষেত্রেও তাই। সুতরাং আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, যে সুন্দরী যে লতা, সুন্দর লতা। খেয়াল করে দেখেছো? এখানেও আমরা ঠিক একই ভাবে এই নীল আর মহতের মতো একরকম বিশেষণ পেয়ে গিয়েছি। সুতরাং এই বিশেষণের সঙ্গে এই যে বিশেষ্য ভাবাপন্ন পদ সুন্দরী যে লতা, তাকে আমরা বলছি সুন্দর লতা। এভাবে একত্রীভূত হয়ে কর্মধারয় সমাস আমরা পাই বিশেষণ আর বিশেষ্যের মিলনের মাধ্যমে। সুতরাং আমরা কর্মধারয় সমাস সম্পর্কেও অনেকখানি জেনে গেলাম, কিন্তু আমরা পুরোপুরি কি জেনেছি? আমাকে কেউ কি বলতে পারো যে সমাসের মধ্যে যে এই কর্মধারয় সমাস নিয়ে আমরা আলোচনা করছি, এই কর্মধারয় সমাস আসলে কত প্রকার? নিজে একটু ভাবার চেষ্টা করো। আমরা এই ভাবতে ভাবতে আস্তে আস্তে এখন মিলিয়ে নিব যে যারা চিন্তা করেছো কর্মধারয় সমাস কত প্রকার এবং যারা জানো তারা চট করে মিলিয়ে নাও যে তোমার ধারণার সঙ্গে আমার ধারণা মিল আছে কি। আমরা জানি যে কর্মধারয় সমাস এই 4 প্রকারের পাওয়া যায়। আমরা এই 4 প্রকারকে কি আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ বুঝতে পারি যে কোন উদাহরণ কোন ধরনের কর্মধারয় সমাসকে রিপ্রেজেন্ট করে?
আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করব। আমরা একে একে কর্মধারয় সমাসে যেহেতু চলে এসেছি, আমরা এখন দেখব যে কোনটার উদাহরণ কেমন হতে পারে। আমরা মধ্যপদলোপী কর্মধারয় নামে একটা কর্মধারয় সমাস দেখতে পাচ্ছি, উপমান দেখতে পাচ্ছি, উপমিত দেখতে পাচ্ছি, রূপক কর্মধারয় দেখতে পাচ্ছি। মধ্যপদলোপী মানে কি? মানে হচ্ছে মধ্যপদ মানে মধ্যের একটা শব্দ লোপ পেয়ে যাবে। লোপ পেয়ে যাওয়া মানে হারিয়ে যাওয়া। আমরা যদি একটা উদাহরণ চিন্তা করি, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, এটার উত্তর কি হবে? আমার মনে হয় তোমরা অনেকেই জানো যে সিংহ চিহ্নিত আসন, এই সমাসবদ্ধ পদটি হবে সিংহাসন। সুতরাং এখানে আমরা খেয়াল করতে পারছি যে মাঝখানে একটা পদ যে হারিয়ে গেছে। কোন পদটি? এই যে এই চিহ্নিত এই পদ বা এই শব্দটি হারিয়ে গেছে। সুতরাং এইভাবে যখন একটা সমাস গঠিত হচ্ছে তখন আমরা সেটিকে বলছি মধ্যপদলোপী কর্মধারয়। সুতরাং এইটার কনসেপ্টটা তো খুব সোজা। আমরা এখন উপমান কর্মধারয় নিয়ে বোঝার চেষ্টা করি। উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। খেয়াল করে দেখবে, আমরা যদি উপমান আর উপমিত কর্মধারয় একসাথে পড়ি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করে দেখো যে চাঁদের ন্যায় গোল, খেয়াল করে দেখেছো? আমরা যদি কোনো একটা কিছুকে বলি যে চাঁদের ন্যায় গোল, আবার মুখ বরফের মতো সাদা ধবধবে করছে, হ্যাঁ, এরকম যদি বলা হয় মানে হচ্ছে আমরা ওই বরফের যে সাদা অবস্থাটা, ওই সাদা অবস্থার যে সাধারণ গুণ, এই সাধারণ গুণটিকে বর্ণনা করছি। আবার কখনো কখনো এমন বলা হয় যে মুখটা চাঁদের মতো। হ্যাঁ, মুখটা চাঁদের মতো কি মানে গোল, হলুদ, নাকি মাঝখানে মাঝখানে গর্ত দেখা যাচ্ছে, এরকম। এরকম যদি বোঝানো হয় যে সাধারণ গুণের উল্লেখ নাই, মানে চাঁদের মতো কিরকম সেই জিনিসটা বোঝা যাচ্ছে না, সেটা আরেক ধরনের সমাস। সুতরাং আমরা যদি এখন দেখি যে উপমান কর্মধারয় বলতে আমরা কি বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা কি বোঝাচ্ছে। যেমন একটা উদাহরণ আমরা তোমাদেরকে দেখাই। ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, এটাকে যদি আমরা সমাসবদ্ধ করতে চাই তাহলে এটার উত্তর কি হবে? উত্তরটা হয়তো অনেকেই জানো। আমরা লিখে ফেলছি ভ্রমর কৃষ্ণ কেশ। এখানে খেয়াল করেছো যে ভ্রমরের ন্যায় কেশটা কালো, এটা বলে দেওয়া হচ্ছে। এই যে কৃষ্ণ, এই কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কালো। সুতরাং ভ্রমরের ন্যায় কালো কেশ এরকম বোঝানো হচ্ছে, তখন বোঝানো হচ্ছে ভ্রমর কৃষ্ণ কেশ। এরকম এই অবস্থাটাকে আমরা বলছি সাধারণ গুণ বা সাধারণ ধর্ম। যখন কোনো একটা সমাসে, কর্মধারয় সমাসে আমরা যখন এরকম সাধারণ গুণের উল্লেখ পাই এবং তার সঙ্গে তুলনা করা হয়, তখন আমরা বলি সেখানে উপমান কর্মধারয় হয়েছে। কিন্তু এমন অনেক সময় হতে পারে যে তুমি সাধারণ গুণ খুঁজে পাচ্ছ না। আমরা এখানে এটা একটু উপরে লিখলাম, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন মুখ চন্দ্রের ন্যায়, এইটাকে বলা হয় মুখ চন্দ্র। এরকম করা হচ্ছে। এবং খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলা হয় নাই যে চন্দ্রের মতো মুখটা কেমন। সেটা কি ঠিক যেরকম বললাম যে সেটা কি হলুদ রঙের, নাকি চন্দ্রের মতো গোল, নাকি চন্দ্রের অন্য কোনো ধর্ম মেইনটেইন করছে এই মুখটা। যেহেতু সাধারণ ধর্মের উল্লেখ নেই, সেহেতু আমরা এটাকে বলি উপমিত কর্মধারয়। সুতরাং উপমান আর উপমিতর মধ্যে যদি তোমাকে পার্থক্য পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি বুঝতে পারছো যে বলতে হবে সাধারণ ধর্ম বা সাধারণ গুণের উল্লেখ থাকে না একটিতে, আরেকটিতে উল্লেখ থাকে। কোনটিতে থাকে না এবং কোনটিতে থাকে সেটি এখন তোমার উপর, তোমরা এখন জেনে গিয়েছো। এর পাশাপাশি আমরা আরেকটা কর্মধারয় পাই, সেটার নাম হচ্ছে রূপক কর্মধারয়। আমরা একটা উদাহরণ দিলেই জিনিসটা তোমার জন্য অনেক পরিষ্কার হয়ে যাবে। মন রূপ
মাঝি। এইভাবে আমরা যখন কোনো একটা সমাস গঠন করি তখন সেটা সমস্ত পদটা কি হবে? সমস্ত পদ হবে মন মাঝি। খেয়াল করে দেখো যে এইখানে রূপ শব্দটা আছে। রূপক কর্মধারয়ের ক্ষেত্রে সব সময় এই রূপ শব্দটা উল্লেখ থাকবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এইখানে আমরা আরেকবার লিখছি, যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য, মন মাঝি হচ্ছে এটার উত্তর। সুতরাং এরকম রূপ শব্দটা যেখানে যেখানে এরকম ব্যাস বাক্যে থাকবে সেগুলোকে আমরা বলছি রূপক কর্মধারয়। সুতরাং সমাসের এই কর্মধারয় সমাস সম্পর্কেও আমাদের খুব ভালোভাবে জানা হয়ে গেল। সুতরাং বুঝতে পারছো যে আমরা এক এক করে অনেকখানি এগিয়ে গিয়েছি। আমরা এখন বাকি সমাসগুলো একইভাবে জেনে নিব। আমরা এই পর্যন্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা আমাদের ফেসবুক পেজে পাঠিয়ে দিতে পারো, আমাদের সঙ্গে আলোচনা করতে পারো, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের এই লাইভ ক্লাসগুলো নিয়ে এক ধরনের ফিডব্যাক সেশনও পরবর্তীতে করার আমাদের ইচ্ছা আছে। আমরা সেগুলো নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে এখন আমরা সমাসের আরেকটা প্রকারভেদে চলে যাই, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। আমাকে কেউ কি বলতে পারো যে দুঃখকে প্রাপ্ত এই ধরনের ব্যাস বাক্যকে যদি আমি সমস্ত পদে পরিণত করতে চাই তাহলে আমার সমস্ত পদটা কি হবে? দুঃখকে প্রাপ্ত, আমি বইয়ে পড়েছিলাম এটার উত্তর হচ্ছে দুঃখ প্রাপ্ত, তাই না? এবং একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি মন দিয়ে গড়া, যেটার সমস্ত পদ হচ্ছে মন গড়া। খেয়াল করে দেখো এখানে লোপ পেয়েছে হচ্ছে এই যে কে, আরেকটা হচ্ছে দিয়ে। মনে করতে পারো যে এই যে কে, দিয়ে, দ্বারা, রে, এগুলো কোন ধরনের পদ আমরা বলতাম, বা এগুলোকে ব্যাকরণের কোন অংশ দিয়ে আমরা ব্যাখ্যা করতাম? একটু মনে করার চেষ্টা করো। তোমাদের জন্য কিছুটা সময় আমরা পজ করতে চাই, ভিডিওটি পজ করে তারপর চিন্তা করো। এর মধ্যে এখন আমরা তাহলে উত্তরটা দিই। কে, দিয়ে, দ্বারা, হতে, থেকে, চেয়ে, এগুলো হচ্ছে এক এক ধরনের বিভক্তি ছিল, এবং বিভক্তিতে আমরা এই জিনিসগুলো পড়ে এসেছি খুব ভালোভাবে, যে কোনটা প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, শূন্য বিভক্তি, এরকম বিভিন্ন ধরনের প্রকারভেদ আমাদের সামনে রয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই জায়গায় বিভক্তি লুপ্ত হচ্ছে। চিরকাল ব্যাপিয়া সুখী, চির সুখী। এভাবে আমরা বুঝতে পারছি যে পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় তাকে আমরা বলছি তৎপুরুষ সমাস। সুতরাং পূর্বপদে এখানে কে লোপ পেয়েছে, এখানে দিয়ে লোপ পেয়েছে, এখানে ব্যাপিয়া লোপ পেয়েছে। সুতরাং এভাবে তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা আমাদের জানা হয়ে গেল। এখন আমরা দেখার চেষ্টা করি যে তৎপুরুষ সমাসের প্রকারভেদগুলো কি। তৎপুরুষ সমাসের অনেকগুলো প্রকারভেদ থাকার কথা না? থাকার কথা, কারণ হচ্ছে তৎপুরুষ সমাসে আমরা যেহেতু বলছি যে বিভক্তির লোপ পাচ্ছে, সুতরাং আমরা বিভিন্ন ধরনের বিভক্তি অনুযায়ী বিভিন্ন ধরনের তৎপুরুষ সমাসের প্রকারভেদ পাই। যদি দ্বিতীয় বিভক্তি লোপ হয় তাহলে এক ধরনের সমাস, যদি তৃতীয় বিভক্তি লোপ হয় তাহলে আরেক ধরনের সমাস। একে একে এরকম বিভক্তির লোপ পাওয়ার মাধ্যমে সমাসগুলো গঠিত হয়। সুতরাং আমরা এখানে দেখিয়ে দিচ্ছি তৎপুরুষ সমাসের প্রকারভেদগুলো কি কি। দেখে নাও, দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী, সপ্তমী, এই পর্যন্ত বিভক্তি অনুযায়ী আমরা পেয়েছি যে তৎপুরুষ সমাসগুলো গঠিত হয়েছে। এর বাইরে অর্থাৎ এই 6 নাম্বার তৎপুরুষ সমাসের বাইরে আরো 3 ধরনের তৎপুরুষ সমাস আমাদের সামনে রয়েছে। সেগুলো কি কি একটু খেয়াল করার চেষ্টা করো। একটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস। এটার উচ্চারণটা সব সময় ঠিক রাখার চেষ্টা করবে। অনেকে অনেক ভাবে উত্তর করে, এটাকে নয় তৎপুরুষ বলে, নয় তৎপুরুষ বলে। এটা নয় অ্যাকচুয়ালি এইভাবে তুমি যদি উচ্চারণ করো তাহলে এটার প্রকৃত উচ্চারণটা হয়। এর পাশাপাশি রয়েছে উপপদ তৎপুরুষ সমাস, আরো রয়েছে অলুপ তৎপুরুষ সমাস। এইভাবে আমরা তৎপুরুষ সমাসের 9টা প্রকার এখানে দেখতে পাচ্ছি।
আমরা যদি একে একে চিন্তা করি যে কোন ধরনের সমাসগুলোকে আমরা এই তৎপুরুষ সমাসের মধ্যে নিয়ে আসতে পারি এবং তার প্রকারভেদগুলোতে বসাতে পারি, তাহলে আমাদের তৎপুরুষ সমাস সম্পর্কে অনেকখানি জানা হয়ে যাবে। আমরা এখন সেরকম একটা কুইজই তোমাদের জন্য রাখার চেষ্টা করেছি। তোমরা হয়তো জানো এমন অনেক সমাসই আমরা এখানে আলোচনা করার চেষ্টা করছি, এবং কমন যে সমাসগুলো রয়েছে সেগুলো দিয়ে তোমাদের জন্য আমরা এই কুইজটি করব। এই কুইজে তোমাদেরকে বলতে হবে যে সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদগুলো কি কি, এবং সেই অনুযায়ী আমি এখানে তৎপুরুষ সমাসের প্রকারভেদগুলো বসাবো। খেয়াল করে দেখো, এখানে আমাদের সামনে রয়েছে বিপদকে আপন্ন। এটা তো সবাই জানো, যারা জানো না তাদের জন্য লিখে দিই, বিপদকে আপন্ন এটার উত্তর হচ্ছে বিপদাপন্ন, তাই না? এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কে নামে একটা বিভক্তি লোপ পেয়েছে। তোমরা যদি জানো যে কে কোন ধরনের বিভক্তি, তাহলেই বলতে পারবে যে এটা কোন প্রকারের তৎপুরুষ সমাস। কে কোন ধরনের বিভক্তি, ভিডিওটি পজ করে একবার নিজের উত্তর যাচাই করে নাও। আমরা জানি যে কে এটি হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। সুতরাং এইখানে যখন দ্বিতীয়া বিভক্তি লোপ পায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আমরা যদি একইভাবে মন দিয়ে গড়া এরকম একটা সমাস নিই, সেটাকে আমরা একটু আগেই বলেছি যে এটার উত্তর হচ্ছে মন গড়া, এবং এখানে বিভক্তিটা কি দিয়ে। এই দিয়েটা কোন ধরনের বিভক্তি এটাও তোমরা জানো। আমরা জানি যে দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো হচ্ছে তৃতীয়া বিভক্তি, এবং যখন এই দিয়ে বিভক্তিটা লোপ পাচ্ছে, তখন আমরা বলতে পারি যে এইটা তৃতীয়া তৎপুরুষ সমাস। বুঝতেই পারছো? সুতরাং একইভাবে আমরা যদি খাঁচা থেকে ছাড়া এটার কথা চিন্তা করি, এবং এখানে আমরা একটাকে লোপ দিয়ে দিই, থেকে কথাটাকে লোপ দিয়ে দিই, তাহলে কি হবে? আমরা জানি যে এটা হবে খাঁচা ছাড়া। থেকে কোন ধরনের বিভক্তি একটু মনে করার চেষ্টা করো। হতে, থেকে, চেয়ে এটা কোন ধরনের বিভক্তি ছিল জানো তোমরা? সেটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। সুতরাং এটার ধরনটাও হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। এইভাবে বিভক্তি অনুযায়ী তুমি খুব সহজেই বুঝতে পারবে যে একটা তৎপুরুষ সমাসের প্রকারভেদকে কিভাবে নামকরণ করতে হয়। আমরা রাজার পুত্র নামে একটা সমাস দেখতে পাচ্ছি। এটার উত্তর খুব সহজ, আমরা সব সময় ছোটবেলা থেকে এই শব্দটা শুনে এসেছি, রাজপুত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি যে র নামে একটা বিভক্তি লোপ পাচ্ছে। এটা কোন ধরনের বিভক্তি? হ্যাঁ, এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। সুতরাং এটার প্রকারভেদরা যে ষষ্ঠী তৎপুরুষ সেটাও আমরা বুঝতে পারছি, তাই আর লিখলাম না। আমরা এখন এক এক করে বাকি যে তৎপুরুষ সমাসগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও একটু একটু জানার চেষ্টা করি। আমরা এখন দেখি যে তৎপুরুষ সমাসের বাকিগুলো কেমন। আমরা আমাদের প্রকারভেদটার কথা মনে আছে? আমরা তৎপুরুষ সমাসের প্রকারভেদ আর কি কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে নয় তৎপুরুষ নামে এক ধরনের তৎপুরুষ সমাস রয়েছে। সুতরাং এই নয় তৎপুরুষ সমাস নামে যদি একটা তৎপুরুষ সমাস থাকে, তাহলে সেটা দেখতে কেমন? এই যে এরকম ন বাচক একটা শব্দাংশ সেখানে থাকবে। হ্যাঁ, সুতরাং ন আচার এরকম যদি থাকে, তাহলে সেটা হবে অনাচার। এরকম ভাবে যখন ন এরকম তোমার শব্দের আগে জুড়ে দিয়ে দেওয়া হবে ব্যাস বাক্যের মধ্যে, তখন সেটাকে আমরা বলবো নয় তৎপুরুষ। এখান থেকে আমরা বুঝতে পারছি যে নয় তৎপুরুষের ধারণাটা খুব সহজ। এখন একটা গুরুত্বপূর্ণ তৎপুরুষ সমাস তোমাদের জানা প্রয়োজন, যেটা অনেক সময় অনেকে জানো না। সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে, এটি বলার আগে আমরা এটি বলতে চাই যে উপপদ কাকে বলে। উপপদ হচ্ছে ক্রিয়ামূলের সাথে
যখন কৃত প্রত্যয় সাধিত একটা শব্দ সৃষ্টি হয়, তার আগে যে শব্দটা থাকে তাকে বলা হয় উপপদ, বা যে পদটা থাকে তাকে বলা হয় উপপদ। যেমন এখানে খেয়াল করে দেখো, চরে, চর যোগ এ, এটা হচ্ছে চরে। মনে আছে আমরা কৃত প্রত্যয় সাধিত শব্দের ক্ষেত্রে এই জিনিসগুলো পড়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে, আমরা ধাতু হিসেবে দেখতে পারি এই চর, এটা হচ্ছে প্রত্যয়, আর এইটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। সুতরাং এই কৃত প্রত্যয় সাধিত শব্দের আগে যখন একটা শব্দ বা পদ পাওয়া যায় তখন তাকে আমরা বলছি উপপদ। এইভাবে যখন আমরা বুঝতে পারি যে উপপদের সাথে এই ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে একটা শব্দ তৈরি হয়, তখন সেটাকে আমরা বলছি উপপদ তৎপুরুষ সমাস। ব্যাখ্যাটা কঠিন, কিন্তু সমাসগুলো কিন্তু খুব সহজ। যেমন জলে চরে যে, এটা কেমন? এটার উত্তরটা তুমিও জানো, এটার উত্তর হচ্ছে জলচর। ঠিক, অনেকেই পেরে গিয়েছো। সুতরাং আমরা বুঝতে পারছি যে জলচর এই কথাটার ব্যাস বাক্যটা কি হবে এবং পুরো কনসেপ্টটা কিভাবে এসেছে। সুতরাং উপপদ তৎপুরুষ সমাস বলতে কি বুঝি, এটা যেন এখন থেকে আর কখনো ভুল না হয়। কৃত প্রত্যয় সাধিত শব্দের আগে যে পদটা থাকে তাকে বলা হয় উপপদ। এই উপপদকে নিয়ে যে সমাসটা হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। তাহলে আমরা তৎপুরুষ সমাসের একটা বিস্তারিত ধারণা কিন্তু সহজেই পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে সমাসের বাকি অংশগুলো কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আমরা দেখি বহুব্রীহি সমাস কাকে বলে। তোমরা কেউ কি জানো যে বহুব্রীহি সমাস কাকে বলে? একটু চিন্তা করার চেষ্টা করো। এর মধ্যে আমরা আমাদের যে লেখা যে স্লাইডটা আছে সেটা এখানে টাঙিয়ে দিচ্ছি। বহুব্রীহি সমাস, খেয়াল করে দেখো যে আমরা এখানে একটা সমাসের কথা বলছি। আমরা এখানে ব্যাস বাক্যটা দেখিয়েছি নীল বসন যার, এবং তারপরে বলছি নীল বসনা। খেয়াল করে দেখো যে এখানে পূর্বপদ আর পরপদ কোনটা? পূর্বপদ হচ্ছে নীল আর বসন হচ্ছে পরপদ। নীল মানে কি? নীল হচ্ছে একটা রং, তাই না? এবং বসন হচ্ছে পোশাক। আমরা এই রং আর এই পোশাক এগুলো পূর্বপদ বা পরপদ হওয়া সত্ত্বেও আমরা যেই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদটা পেয়েছি সেইটা কিন্তু এই পোশাক বা রংকে বোঝাচ্ছে না, এটা কোন একটা মেয়েকে বোঝাচ্ছে যে নীল রঙের একটা পোশাক পরে আছে। সুতরাং পূর্বপদ এবং পরপদ কোনটার অর্থই যখন কোন একটা সমাসে পরিষ্কার হয় না, তখন সেটাকে আমরা বলি বহুব্রীহি সমাস। এখানে আমরা এই সংজ্ঞাটাই দেখতে পাচ্ছি যে সমসমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে যদি ভিন্ন কিছু বোঝানো হয় তখন তাকে আমরা বলছি বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাসের যে প্রাথমিক ধারণাটা সেটা আশা করি তোমাদের সবার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। একইভাবে এরকম বহু উদাহরণ পাবে যেটা সমাসের ক্ষেত্রে, এই বহুব্রীহি সমাসের ক্ষেত্রে প্রযোজ্য। তবে একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা জানিয়ে দিই। শর্টকাটটা হচ্ছে যে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে সব সময়ই ব্যাস বাক্যে এই যার কথাটা যদি ব্যক্তিকে বোঝানো হয় তাহলে এই যার কথাটা থাকবে, যদি অনুষ্ঠান বোঝানো হয় তাহলে যে অনুষ্ঠানে এই কথাটা থাকবে। সুতরাং বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা বেশিরভাগই দেখব যে ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যার শব্দটা উল্লেখ আছে। সুতরাং তখন আমরা যেন বুঝে যাই যে এইটা বহুব্রীহি সমাসের আওতাভুক্ত। সুতরাং বহুব্রীহি সমাসের ধারণাটা আমাদের সবার কাছে পরিষ্কার হয়ে গেল। তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় নিচের কোনটি বহুব্রীহি সমাস, ব্যাস বাক্য তুমি যদি জেনে থাকো তাহলে ওই ব্যাস বাক্য বুঝে সহজেই বহুব্রীহি সমাসকে এখন থেকে ধরে ফেলতে পারবে। আমরা এখন আরেক ধরনের সমাসের কথা আলোচনা করি। আরেক ধরনের সমাস হচ্ছে কোনটা বাকি ছিল বলো তো? একটু মনে করার চেষ্টা করো। এর মধ্যে আমরা আমাদের স্লাইডটা টানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা এই সমাসটা বাকি রেখেছিলাম, সেটা হচ্ছে দ্বিগু সমাস। হ্যাঁ, আমরা দ্বিগু সমাস নিয়ে আলোচনা করছি। তোমার যদি জানা থাকে যে দ্বিগু সমাসের অর্থ কি, তাহলে তুমি বুঝে যাবে যে কোন সময় কোন অর্থে দ্বিগু সমাস ব্যবহৃত হয়েছে। সুতরাং দ্বিগু কথাটার অর্থ হচ্ছে সমাহার বা মিলন।
তাহলে আমরা বুঝতে পারছি যে সমাহার যদি আমরা বুঝতে পারি কোনো একটা সমাস থেকে, তাহলে সেখানে আমরা দ্বিগু সমাস ধরতে পারি। যেমন তিন কালের সমাহার, বুঝতে পারছো? ব্যাস বাক্যে সবসময় এই সমাহার কথাটা দ্বিগু সমাসে থাকে, সাধারণত আমরা এরকমই দেখে এসেছি। সুতরাং যদি তুমি ব্যাস বাক্য জানো, তাহলে তোমার দ্বিগু সমাস বুঝতে কোনো ধরনের সমস্যাই হবে না। এখানে আমরা যে সমস্ত পদটা পেয়েছি সেটা হচ্ছে ত্রিকাল, তিন কালের সমাহার ত্রিকাল। খেয়াল করে বুঝতে হবে যে দ্বিগু সমাসের সঙ্গে অনেকে অনেক সময় আরেক ধরনের সমাসের পার্থক্য করতে পারে না। সেটা কেমন? যেমন দেখো, 10 গজ পরিমাণ যার 10 গজি, এরকম একটা সমাস আমাদের হাতে রয়েছে। খেয়াল করে দেখো যে এখানে 3 রয়েছে, এখানে 10 রয়েছে। এরকম যখন আগে সংখ্যা দেখে মানুষ, তখন অনেক সময় সেটাকে দ্বিগু সমাস বলে ভুল করতে পারে। খেয়াল করতে হবে যে শেষে আসলে কি আছে, এটা সহজে বোঝার হচ্ছে সবচেয়ে ভালো উপায়। যদি তুমি দেখো যে সমাহার শব্দটা শেষে আছে, তাহলে সেখানে হবে দ্বিগু সমাস। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা যার শব্দ রয়েছে। মনে আছে আমরা একটু আগেই বলেছি যে যার শব্দটা যদি কোনো ব্যাস বাক্যের শেষে থাকে, তাহলে সেটা অন্য ধরনের সমাস হবে। সেটা কোন ধরনের সমাস? ভিডিওটা পজ করে তারপর আমাদেরকে উত্তর দাও। হ্যাঁ, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। নিচের যে উদাহরণটা আমরা দেখিয়েছি সেটা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ, এবং এইটার একটা বিশেষ নাম রয়েছে, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। ভর্তি পরীক্ষায় যেহেতু তোমাকে কনফিউজ করাই পরীক্ষকের মূল উদ্দেশ্য থাকবে, তাহলে বুঝে নিও যে দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্যটা কি। এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নের সমাধান করতে তোমার খুব একটা বেগ পেতে হওয়ার কথা না। আমরা আশা করি তোমরা দ্বিগু সমাস সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে গিয়েছো। এখন আমরা দেখার চেষ্টা করব যে অন্য কোনো সমাস আমাদের বাকি আছে কিনা। কোন সমাসটা বাকি আছে? আমাকে এটার উত্তর দিতে দিতে আমি স্লাইডটা টানিয়ে ফেলছি, যেখানে আমরা আলোচনা করব আরেক ধরনের সমাসের, যেটার নাম অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস বলতে আমরা বুঝতেই পারছি যে অব্যয় মনে হয় এখানে কোনো এক জায়গায় আছে, কারণ এটার নামই অব্যয়ীভাব সমাস। যেহেতু অব্যয়ীভাব সমাস এটার নাম, সেহেতু সংজ্ঞায়ও এটার একটা প্রতিফলন আছে। প্রতিফলনটা কি? পূর্ব পদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসকে আমরা বলি অব্যয়ীভাব সমাস। খুব সহজে আমরা একটা সংজ্ঞা দাঁড় করিয়ে ফেলতে পারলাম। এখন আমরা আমাদেরকে জানতে হবে যে এই অব্যয়গুলো আসলে কি ধরনের হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সামনে 3 ধরনের ব্যাস বাক্য আছে। তোমরা আমাদেরকে উত্তর দিবে এবং আমরা এক এক করে এই জিনিসগুলো এর মধ্যে লিখে ফেলবো। তোমরা চিন্তা করো, জানু পর্যন্ত লম্বিত, জানু মানে হচ্ছে হাঁটু, তাই না? জানু পর্যন্ত লম্বিত, কণ্ঠের সমীপে এবং অক্ষির অগোচরে, এই দুইটা অক্ষির অগোচরে, কণ্ঠের সমীপে এবং জানু পর্যন্ত লম্বিত, এই 3টা সমাসের উত্তর করতে থাকো। আমিও লিখি। জানু পর্যন্ত লম্বিত, এটা হচ্ছে আজানু লম্বিত, মানে হাঁটু পর্যন্ত লম্বিত, মানে কোন একটা জামাকে বোঝানো হতে পারে যে কোন একটা জামা তার হাঁটু পর্যন্ত লম্বা। এবং কণ্ঠের সমীপে এটা কি হবে? এটা হচ্ছে উপকূল। অক্ষির অগোচরে কি হবে? এটা হবে পরোক্ষ। খেয়াল করে দেখো, আমরা এর মধ্যে যে জিনিসগুলো জেনে গিয়েছি সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস হচ্ছে এক ধরনের অব্যয়ের মাধ্যমে সাধিত হয়। সুতরাং এখানে অব্যয়টা কি? অব্যয় হচ্ছে এই যে আ, এই যে উপ, এবং একইভাবে এরকম আমরা দেখতে পাই যে দূরবর্তী অর্থে পর নামে একটা শব্দ এখানে ব্যবহৃত হয়েছে। এখানে নৈকট্য অর্থে কণ্ঠের সমীপে উপকূল এসেছে, পর্যন্ত অর্থে আ এসেছে, অগোচরে বা দূরে অর্থে
এই পর এসেছে। সুতরাং এই পর, উপ, আ এগুলো হচ্ছে এক ধরনের অব্যয়। সুতরাং এগুলো কোথায় বসেছে দেখতে পাচ্ছ? এগুলো বসেছে পদের পূর্বে, অর্থাৎ পদের আগের দিকে, শুরুর দিকের অংশে। এবং এইভাবে বলা হচ্ছে যে পূর্ব পদে যখন অব্যয় যোগে নিষ্পন্ন সমাস পাওয়া যায় তখন আমরা সেটাকে বলি অব্যয়ীভাব সমাস। সুতরাং অব্যয়ীভাব সমাসের ধারণাটাও আমাদের কাছে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। আমরা একে একে খুব ভালোভাবে সমাসের যে মূল প্রকারভেদ সেই প্রকারভেদগুলো কিন্তু জেনে গিয়েছি। সুতরাং খুব মেজর একটা অংশ আমাদের এর মধ্যে জানা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় আরো কিছু বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, যে প্রশ্নগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। এর মধ্যে একটু ভাবার চেষ্টা করো, সেটা হচ্ছে যে অলুক সমাস বলতে আমরা কি বুঝি। অলুক সমাস বলতে আমরা বুঝে থাকি যে কোন একটা কিছু সেখানে অনুপস্থিত। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি অলুক সমাসের ধারণা নামে একটা স্লাইড আমাদের সামনে রয়েছে, এবং এইখানে মূল কথাটাই হচ্ছে যে যে সকল সমাসে বিভক্তি লোপ পায় না সেই সকল সমাসকে আমরা বলে থাকি অলুক সমাস। সুতরাং বিভক্তি লোপ না পাওয়া এরকম বিভিন্ন ধরনের সমাস অনেক সময় তোমার সামনে পড়বে, এবং সেটার আবার প্রকারভেদ থাকতে পারে। সেই প্রকারভেদগুলো তুমি যদি জেনে ফেলো তাহলে তোমার জন্য বুঝতে অনেক সুবিধা হবে। যেমন দেশে ও বিদেশে, দেশে বিদেশে, এরকম একটা সহজ শব্দ আমরা পেয়ে গেলাম। এটা কি ধরনের অলুক সমাস হতে পারে আমাকে একটু বলতে পারো? একটু ভেবে দেখো। এখানে আমরা এবং, ও, আর এই তিন ধরনের শব্দের কথা বলেছিলাম যে এইগুলোর মাধ্যমে যে ধরনের সমাস সংযুক্ত হয় সেগুলো একটা বিশেষ নাম রয়েছে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। যারা বুঝে গিয়েছো তারা তাহলে বুঝতে পারছো যে এইটার নাম অলুক দ্বন্দ্ব হবে, অলুক দ্বন্দ্ব সমাস। এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি গায়ে পড়া, গায়ে পড়া, মানে এখানেও কিন্তু বিভক্তি লোপ পেল না। এই যে দেশের সঙ্গে এ বিভক্তি ছিল, বিদেশের সঙ্গে এ বিভক্তি ছিল, এখানেও লোপ পায় নাই। আবার গায়ে পড়া, এটাও গায়ে পড়া রয়ে গিয়েছে। সুতরাং যদি এরকম একটা সমাস আমাদের সামনে পড়ে তাহলে আমরা সেটাকে কি নাম দিতে পারি? এখানেও বিভক্তি লোপ পায় নাই, গায়ে পড়া, এটাই আমরা দেখতে পাচ্ছি যে এ বিভক্তি নামে একটা জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এইটার নাম হবে অলুক তৎপুরুষ। বিভক্তি সংক্রান্ত যে কোনো ধরনের সমাস সাধারণত আমরা তৎপুরুষ সমাসের মধ্যে ফেলতাম, সেইটা চিন্তা করে এখানে বিভক্তি লোপ পায়নি এই সমাসকে আমরা বলছি অলুক তৎপুরুষ। আবার আরেক ধরনের সমাস আছে, যেমন দেখো গলায় গামছা। আমরা যদি এরকম দেখি যে গলায় গামছা, গলা এবং গামছাকে না বুঝিয়ে অন্য কোনো কিছুকে বোঝাচ্ছে, যেখানে আমরা একটা যার শব্দ কল্পনাও করতে পারি, অনেক সময় সেটা ব্যাস বাক্যেও থাকতে পারে। যার শব্দ থাকলে আমরা বুঝতে পারছি যে সেটা অন্য কিছুকে বোঝাচ্ছে, এবং সেটা হচ্ছে অলুক বহুব্রীহি। কেউ কি চিন্তা করতে পারছো এই গলায় গামছা, এটি আসলে গলা এবং গামছাকে না বুঝিয়ে কোন ধরনের জিনিসকে বোঝাচ্ছে বা কাকে বোঝাচ্ছে? কোন একজন লোককে বোঝাচ্ছে যার গলায় গামছা থাকে। সুতরাং এইভাবে আমরা বহুব্রীহি সমাসের মধ্যে, তৎপুরুষ সমাসের মধ্যে, দ্বন্দ্ব সমাসের মধ্যে কিভাবে বিভক্তি লোপ না পাওয়ার মাধ্যমে অলুক সমাস গঠন করা যায় সেটি সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেলাম। তোমার পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে দেশে বিদেশে এটা কোন ধরনের দ্বন্দ্ব, অথবা এটা কোন ধরনের অলুক সমাস। এইভাবে তোমাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হতে পারে। তুমি যদি সেগুলোর উত্তর করতে পারো তাহলে খুব সহজেই তোমার জন্য ব্যাকরণের আরো কিছু মার্ক নিশ্চিত হয়ে যাবে। সুতরাং এভাবে আমরা বুঝতে পারছি যে বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বিশেষ কিছু প্রকৃতি আমরা দেখতে পাই। এখন আমরা আরো কিছু বিশেষ সমাস দেখব যেগুলো সমাসের মূল প্রকারভেদের আওতাভুক্ত নয়, কিন্তু সেগুলো
সমাসের মধ্যে আলোচনা করা হয় এবং সেগুলো তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং সেই সমাসগুলোকে আমরা বলছি একটা প্রকার ভেদকে বলছি প্রাদি সমাস। খেয়াল করলে বুঝবে যে প্র, প্রতি, অনু এই ধরনের যে অব্যয়সূচক শব্দাংশগুলো রয়েছে সেই অব্যয়সূচক শব্দাংশের সঙ্গে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য যদি থাকে তখন আমরা সেটাকে বলবো প্রাদি সমাস। অনেকে ভুলটা কোথায় করতে পারে? ভুল করতে পারে যে আমরা অনেক সময় অনু, প্র এই শব্দগুলো অব্যয়ীভাব সমাসেও দেখে থাকি। সুতরাং অব্যয়ীভাব সমাসের সঙ্গে প্রাদি সমাসের পার্থক্য হচ্ছে এই দ্বিতীয় অংশটুকু, কৃত প্রত্যয় সাধিত শব্দ, এবং সেটা হচ্ছে এক ধরনের বিশেষ্য। এইরকম যখন হয় তখন সেটা হচ্ছে প্রাদি সমাস। সুতরাং অব্যয়ীভাব আর প্রাদি সমাসের মধ্যে পার্থক্য যেন তোমাদের কাছে স্পষ্ট থাকে, সেটা সবসময় খেয়াল রাখবে। আমরা এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে দেখতে পারি প্রকৃষ্ট যে বচন সেটাকে আমরা বলছি প্রবচন, তাই না? আমরা প্রবাদ প্রবচন পড়েছি না বিভিন্ন ধরনের, ওইগুলোকেই বোঝানো হচ্ছে। মানে প্রকৃষ্ট মানে খুব ভালো এক ধরনের বচন বা বক্তব্য। এই বচন হচ্ছে এক ধরনের বিশেষ্য যেটি কৃত প্রত্যয় সাধিত শব্দের মাধ্যমে এসেছে। সুতরাং এটি হচ্ছে প্রাদি সমাস। আবার অনুতে যে তাপ সেটাকে বলা হয় অনুতাপ। অনুতে যে তাপ মানে হচ্ছে এই যে পশ্চাতে যে তাপ সেটাকে বলা হচ্ছে অনুতাপ। সুতরাং এইভাবে আমরা প্র, প্রতি, অনু এগুলোর মধ্যে এগুলোর সঙ্গে যে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য এগুলোর মাধ্যমে আমরা যে সমাসটা পাই সেটাকে বলা হচ্ছে প্রাদি সমাস। সুতরাং এর মাধ্যমে তোমার কাছে প্রাদি সমাসটাও পরিষ্কার হয়ে গেল। আমরা একে একে অনেকগুলো সমাস সম্পর্কে জেনে ফেলেছি। এখন আমাদের আরেকটা বিশেষ ধরনের সমাস সম্পর্কে জানা প্রয়োজন, যেটি জানলে আমাদের সমাসের অধ্যায়টা শেষ হয়ে যেতে পারে। সুতরাং আমরা এতটুকুই বাকি রেখেছিলাম তোমাদের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিত্য সমাস নামে এক ধরনের সমাস রয়েছে, যেটা আমরা এখানে যদি লিখি তাহলে আমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। আমরা এর মধ্যে অলোক সমাসের ধারণা শেষ করে ফেলেছি, প্রাদি সমাস শেষ করে ফেলেছি, এখন আমরা নিত্য সমাস সম্পর্কে জানব। সুতরাং এই জায়গায় আমরা বুঝতে পারছি যে নিত্য কথাটার মানে কি। ব্যাকরণে, বাংলা ব্যাকরণে প্রায় এই কথাটা খুব ব্যবহার করা হয়। নিত্য মানে হচ্ছে যেমন তেমনই, বুঝতে পারছো? মানে হচ্ছে যে ওইটা যেমন ছিল তেমনই আছে, সেইটাকে আমরা কোনো একটা প্রকারভেদের মধ্যে ফেলতে পারিনি, এই কারণে সেটাকে আলাদাভাবে আমরা নিয়ে এসেছি। নিত্য সমাসটাও এরকম, যে ব্যাস বাক্যের দরকার হয় না, কারণ সেটা নিজেই নিত্য সমাসবদ্ধ থাকে। হ্যাঁ, সেটার কোনো ধরনের নিয়মের মধ্যে সেটাকে ফেলা যায় না, এবং এই কারণে নিত্য সমাসগুলোর ব্যাস বাক্য কোনো নিয়মের মাধ্যমে বানানো হয়নি, সেগুলোকে আলাদা করে বোঝানোর জন্য ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে। এবং ব্যাকরণে বলা হয় যে তদর্থবাচক ব্যাখ্যা দেওয়া হয় ওই শব্দগুলোর সঙ্গে, মানে ওই শব্দটা যেটি বোঝায় সেটিকে একটু ব্যাখ্যা করা হয়, সেইটার মাধ্যমে ব্যাস বাক্য বানানো হয়। যেমন দর্শন মাত্র, এটা এক ধরনের ব্যাস বাক্য সম্পূর্ণ আছে, এরকম একটা সমাসই অলরেডি এখানে আছে, কিন্তু তারপরেও কেবল দর্শন এটা বোঝানো হচ্ছে কি, এটা বোঝানোর জন্য এই ব্যাস বাক্যটা বসানো হয়। আবার একইভাবে আমরা কথাটা কি, আমরা কথাটা মানে হচ্ছে আমরা অনেকজন হতে পারি, আমি তুমি সে হতে পারি, এইটার একটা ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে যে আমরা কয়েকজন মিলে আমি তুমি সে বা তুমি আমি সে এইভাবে যখন আমরা দাঁড় করাই তখন সেটাকে আমরা বলে থাকি আমরা। এইখানে খেয়াল করার একটা বিষয় আছে, যখন আমরা ব্যাকরণে লিখি তখন এই তুমি আমি সে এই কথাটা কিন্তু এই সিরিয়ালেই লিখতে হয়। এটা একটু জানার মতো বিষয়, মনে রাখতে হবে যে 2, 1 এবং 3 মানে হচ্ছে দ্বিতীয় পুরুষ বা মধ্যম পুরুষ, প্রথম পুরুষ এবং তৃতীয় পুরুষ। এভাবে আমরা যখন চিন্তা করি তখন আমরা বুঝতে পারবো এই 2, 1, 3 এভাবে আমরা বাংলা ব্যাকরণে সাধারণত এই জিনিসটি সাজাই। সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সমাসের পুরো ধারণাটা আসলে কেমন।
আমাদের সবার কাছে ধারণাটা যদি এখন পরিষ্কার হয়ে থাকে, তাহলে তোমাদের জন্য উপদেশ হচ্ছে যে অবশ্যই অবশ্যই কোনো একটা সহায়িকা বই হোক বা অন্য যে কোনো বই থেকে হোক সমাসের অনুশীলনমূলক প্রশ্নগুলো সমাধান করে ফেলো। আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে সমাসের বেশ কিছু অনুশীলনমূলক প্রশ্ন। তার পাশাপাশি বিগত বছরগুলোতে সমাজ সম্পর্কে কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলো খুব ভালো করে সমাধান করে যেতে হবে। তাহলে তোমার কাছে পরিষ্কার হবে যে বিগত বছরের প্রশ্নগুলো আসলে কেমন হয়েছে। এইভাবে তুমি যদি নিজেকে প্রস্তুত করতে পারো, তাহলে সমাজ সম্পর্কে যদি প্রশ্ন আসে সেগুলো কোনো সমস্যা হওয়ার কথা না। আশা করি এই ক্লাসটা তোমরা উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো সমাস কাকে বলে, কত প্রকার ও কি কি, বিশেষ প্রকার সমাসগুলো কি কি। আমরা আশা করব তোমাদের কাছ থেকে বিভিন্ন ফিডব্যাক এবং বিভিন্ন প্রশ্ন আসবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি নাহিয়ান বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ধন্যবাদ।